এনসিপি এবং আমাদের গণঅভ্যুত্থানের একজন গুরুত্বপূর্ণ মুখ জনাব হাসনাত আবদুল্লাহর একটা স্ট্যাটাস নিয়ে গতকাল উনি গতকালই স্ট্যাটাসটা দিয়েছেন। গতকাল একটা টক শোতে আমাকে জিজ্ঞেস করা হলো এবং সেই প্রসঙ্গে আমার কাছে মনে হলো কিছু কথা বলা দরকার। ওখানেও বলেছি এবং এখানে আমি আমার চ্যানেলে একটু বলে রাখতে চাই, কারণ যখন এনসিপি রাজনীতি করছে তারা রাজনৈতিক দল হিসেবে জনগণের সামনে কীভাবে আসা উচিত সেই ব্যাপারে কিছু কথা বলার আগে সম্প্রতি দেখলাম হাসনাত আবদুল্লাহ পিতা হয়েছেন। নবজাতকের জন্য আমাদের শুভকামনা এবং এই নবজাত শিশু যে আসছে, আমরা ভবিষ্যৎ বাংলাদেশ, হাসনাত তো এই লড়াইয়ে আছেনই, তার সাথে তার সতীর্থরা আছেন, আমরা আছি। আমরা চেষ্টা করব একটা বাসযোগ্য গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করার জন্য। নবজাতকের জন্য অসীম শুভেচ্ছা। সেটা জানিয়ে শুরু করি। হাসনাত যে স্ট্যাটাসটা দিয়েছেন সেই স্ট্যাটাসটা ইংরেজিতে দিয়েছেন। দ্যাটস ইন্টারেস্টিং। তিনি মূলত বাংলায় তার স্ট্যাটাস দেন, লেখেন। এটা ইংরেজিতে দেয়া মানে আমি এটা ধরে নিতেই পারি যে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়েরও দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন। অল্প কয়েকটা কথা লিখেছেন, দুটো ছবি শেয়ার করেছেন। আর উনি লিখেছেন, দ্য অনলি ভিজিবল রিফর্ম দিস কান্ট্রি হ্যাজ উইটনেসড সো ফার is what you see in this photo. When it comes to giving blood, we'll be at the forefront, but when it comes to the power, will be nowhere to be found. Repeat. ছবি দুটো হচ্ছে ডক্টর ইউনূস যখন প্রথম দেশে আসেন, তার আশপাশে সব সেই ছাত্র নেতারা যারা ফোরফ্রন্টে ছিলেন, সামনে ছিলেন, এবং জুলাই সনদ স্বাক্ষরের ছবি আছে নিচে, যেখানে মূলত রাজনৈতিক দলগুলো ডক্টর ইউনূসের সাথে আছেন এবং রিফর্মস কমিশনের সদস্যরা আছেন। এটাকে তিনি বলছেন পাওয়ারে যদি হয় তাহলে পাহাড়ের কথা যদি আসে তখন তারা থাকেন না, কিন্তু রক্ত দেওয়ার কথা যদি আসে তারা ফোরফ্রন্টে থাকেন। আচ্ছা, প্রথম কথাটা হচ্ছে যারা এই ছবিতে আছে, নিচের ছবির কথা বলছি, তারাও রক্ত দিয়েছেন। তাদেরও প্রচুর মানুষজন জুলাই আগস্টে রক্ত দিয়েছেন এবং শেখ হাসিনার সময়ে ক্রমাগত রক্ত দিয়ে গেছেন বছরের পর বছর। তাদের অবদানকেও ছোট করে দেখার কিছু নেই, কিন্তু ছাত্ররা নিশ্চিতভাবেই জুলাই গণঅভ্যুত্থানে সামনের সারিতে ছিলেন। এখন নিচের যে ছবিতে তারা নেই তার দায় কার? বা রাজনীতি যখন তারা করতে নামছেন, গতকাল যে টকশোর কথা বলছি তাতেও এনসিপির একজন গুরুত্বপূর্ণ নেতা আমার সাথে ছিলেন, তিনি কিছু পয়েন্ট উল্লেখ করেছেন। আমি সেটার আলোকেই আসলে কিছু কথাও বলতে চাই। এই যে নিচের ছবিটাতে নেই তারা, আমার কাছে খুবই খারাপ লেগেছে। আমি বহুবার বলছি, ইভেন তারা স্বাক্ষর না করলেও যেতে পারতেন, এই ছবির পার্ট হতে পারতেন। এটা একটা গণতান্ত্রিক মানসিকতা। গেলে কেউ তাদেরকে ধরে বেঁধে সিগনেচার করিয়ে ফেলতো নিশ্চয়ই না। গণফোরাম গিয়েছিল, গণফোরাম সাইন করেনি তাদের এই সনদে, তাদের দ্বিমত আছে। সো যাওয়াটা ভালো হতো এবং সাইন করা উচিত ছিল। কেন উচিত ছিল সেগুলো নিয়ে কথা বলেছি, এগুলো নিয়ে আর কথা বলতে চাইছি না। এই ঐতিহাসিক ছবিটার পার্ট এনসিপি হতে পারেনি। আমি মনে করি এটা এনসিপির ভুলে, এনসিপির দোষেই হয়েছে। এখানে কাউকে ব্লেম করার কিছু নেই। কিন্তু তারা যেটা ইঙ্গিত করতে চাইছেন আসলে, ইনফ্যাক্ট গতকাল এনসিপির ওই নেতা সেই কথাটাই তুলেছেন যে পুরনো যে ব্যবস্থা ছিল, পুরনো যে পাওয়ারের সেন্টারগুলো ছিল, তিনি যা বলেন যে ওল্ড পলিটিক্যাল পার্টিজ, এর মধ্যে সিভিল মিলিটারি, ব্যুরোক্রেসি, মিডিয়া, সবাই, বা দেয়ার আর সাম বিজনেস পিপল, সবাই মিলে একটা পুরনো বন্দোবস্তেই সব কিছু নিয়ে ক্ষমতাটাকে সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমি একটা কথা খুব স্পষ্টভাবে বলতে চাই, যদি এটা হয়ও, আমি ধরে নিলাম এটাই হচ্ছে, ওল্ড এস্টাবলিশমেন্ট সবসময় তার মতো করে সব কবজায় রাখতে চাইবে, এটার মধ্যেও সমস্যার কিছু নাই, ভুলের কিছু নাই। সমস্যা আছে, কিন্তু সে তার ফেভারের মতো করে স্টেটকে রক্ষা করতে চাইবে, সে তার মতো করে স্টেটকে সাজাতে চাইবে পুরনো বন্দোবস্ত। এনসিপি যখন নতুন বন্দোবস্তের কথা বলছে, এনসিপিকে আসলে তাকেই খুঁজে বের করতে হবে এর মধ্যে সে কীভাবে কাজ করবে, কীভাবে সে জনগণের জন্য একটা নতুন বন্দোবস্তের রাষ্ট্র তৈরি করবে। এই দায় শতভাগ এনসিপির। আমরা একজন সাধারণ, আমি সরিয়ে রাখি, আমি একজন পলিটিক্যাল অ্যানালিস্ট অ্যান্ড অ্যাক্টিভিস্ট, আমি যদি সরিয়ে রাখি, আমি সরিয়ে যদি বলে আমি একজন সাধারণ নাগরিক, আমি দেখছি একটা নতুন রাজনৈতিক দল তৈরি হয়েছে এবং আমি দেখতে চাই তারা পুরনো বন্দোবস্তের কবল থেকে রাষ্ট্রকে উদ্ধার করে তারা তাদের নতুন বন্দোবস্ত কায়েম করছে, যার মাধ্যমে আমরা বেনিফিটেড হবে। এটা কীভাবে তারা করবেন আসলে এটা আমাদের দেখার বিষয় না। পুরনো বন্দোবস্ত সব নিয়ে গেল এসব বলে জনগণকে খানিকটা সচেতন করা যেতে পারে, কিন্তু জনগণ সব সময় এসে তাদের হয়ে মাঠে নেমে যাবে না, কারণ ক্ষমতায় যাবেন কিন্তু, বা আমরা একটু ইউফেমিস্টিকলি যদি বলি, দায়িত্বে যাবেন কিন্তু রাজনৈতিক দলরা। এনসিপি দায়িত্বে যাবে, এনসিপি যখন দায়িত্বে যাবে, ক্ষমতায় যাবে, মন্ত্রী হবেন এই এনসিপির লোকজনই, সুতরাং তাকেই বের করতে হবে। এটা খারাপ অর্থে বলছি না, রাজনৈতিক দল কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্যই তৈরি হয়। রাজনৈতিক প্ল্যাটফর্ম আর রাজনৈতিক দলের মধ্যে একটা ডিফারেন্সের জায়গা হচ্ছে
রাজনৈতিক দল তৈরি হয় ক্ষমতায় যাওয়ার জন্য। ক্ষমতায় তারা যেতে চান, ক্ষমতায় গিয়ে তারা তাদের কর্মসূচি আছে, তারা তাদের কর্মসূচি ঘোষণা করেছেন, তারা সেগুলো বাস্তবায়ন করতে চান এবং সেটার কারণেই তাদেরকে ক্ষমতায় যেতে হবে। সুতরাং এই বিদ্যমান ব্যবস্থাকে ভেঙে বা ইন্টারঅ্যাক্ট করে বা কতটুকু ভাঙবেন, কতটুকুর সাথে তারা আন্ডারস্ট্যান্ডিং করবেন, কিভাবে তারা যাবেন, সেগুলো তাদেরকে আসলে খুঁজে বের করতে হবে। একটা কথা মনে রাখা দরকার, গণঅভ্যুত্থান প্রতিদিন করা যায় না। যখন রাজনৈতিক দল হয়ে ওঠেন তারা এই জিনিসগুলো বুঝে উঠতে হবে। পাওয়ার কিভাবে কাজ করে, পাওয়ার সেন্টারগুলোর ইন্টারেস্ট কী, তাদের মধ্যে ইন্টারাকশন কী, এই জিনিসগুলো যদি তারা ঠিকঠাক মতো বুঝে উঠতে না পারেন, রাজনীতি করে তাদেরকে গ্রো করা কঠিন হবে, বেশ কঠিন হবে। একটা কথা মনে রাখা দরকার, বাংলাদেশ ইউরোপ আমেরিকার মতো দেশ না। বাংলাদেশে কোনো কালেই সেই অর্থে খুব লিবারেল ডেমোক্রেসির অস্তিত্ব ছিল না। তারপরও কয়েক বছর আমরা যেমন ছিলাম, শেখ হাসিনার গত 15 বছরে এই অবস্থাটা আরও ধ্বংস হয়ে গেছে। সুতরাং যেসব পাওয়ার এলিটসরা আছেন ফ্রম ডিফারেন্ট সেক্টরস, তারা আরও বেশি পাওয়ারফুল হয়ে উঠেছেন। সুতরাং এটা ভাঙার জন্য কিভাবে তারা কৌশল ঠিক করবেন, সেটা একান্তই তাদের কৌশল, তাদেরকেই ঠিক করতে হবে। এটা নিয়ে জনগণকে সচেতন করতে পারেন, জনগণকে রাখতে পারেন, কিন্তু শক্তি প্রদর্শন মানে তারা শক্তি বলতে আমি আবারও গণঅভ্যুত্থানে নেমে যাওয়ার কথা বলছি না, এটা সত্য, কখনো গণঅভ্যুত্থানের মতো আবার পরিস্থিতি হলে সেটাও নামার জন্য প্রস্তুত থাকতে হবে। কিন্তু পলিটিক্সের শক্তি প্রদর্শনের ব্যাপার আছে যে তারা ফ্যাক্টর হয়ে উঠছে, তাদের জনসমর্থন তৈরি হচ্ছে, তাদেরকে কগনিজেন্সে নিচ্ছে অন্যান্য পলিটিক্যাল পার্টি এবং পাওয়ারের সেন্টারগুলো। আমি যদি এভাবে বলি, 5 আগস্টের পরবর্তী সময় তো এনসিপি তখনও তৈরি হয়নি, কিন্তু এই সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল এবং নাগরিক কমিটি ছিল, তাদেরকে তো যথেষ্ট রকম মূল্য দিয়েছিল এই পাওয়ার সেন্টারগুলো। দুটো সদ্য তৈরি হওয়া সংগঠন, যারা রাজনৈতিক দলও না, অত্যন্ত ব্যয়বহুল অফিস মেনটেন করেছেন, তারা বিভিন্ন জায়গায় গেছেন, অনেকেই কন্ট্রিবিউট করেছেন আমরা ধরতে পারি, বা আমরা ভেতর থেকে যেটা জানি এটা অনেকেই জানেন যে তাদেরকে অনেকে অনেক রকমভাবে সাহায্য করতে চেয়েছেন। সুতরাং সেই গুরুত্ব তারা আজকে যদি হারিয়ে ফেলেন, সেটা কেন হারিয়েছেন, এই প্রশ্নগুলো তাদেরকে করতে হবে। প্রশ্নগুলো তো করেই তারপর আসলে কারণ খুঁজে বের করতে হবে, কেন তাদের গুরুত্ব কমে গেল, কেন তারা গুরুত্বহীন হয়ে উঠলেন, তাদের রাজনীতির সমস্যা কোথায় আছে, এগুলো তাদেরকেই খুঁজে বের করতে হবে। বটম লাইন হচ্ছে এটা সমস্যা আছে, এটা বলে আসলে নিজের ব্যর্থতাকে ঢাকা দেয়া যাবে না। এটাও তারা বলবেন না তা বলছি না, এটা তারা বলবেন, এটাও বলবেন আসলে তাদের সাথে জনগণকে সম্পৃক্ত করার কাজে। কিন্তু এই ব্যবস্থা ভাঙা, এই ব্যবস্থার মধ্য দিয়ে গ্রো করা এবং কোনো একটা সময় ক্ষমতা গিয়ে এই ব্যবস্থাকে গ্র্যাজুয়ালি শেষ করে, যতটা সম্ভব, পুরোপুরি শেষ করে দেওয়া আসলে যায় না, যতটা সম্ভব সেটাকে জনগণের পক্ষে নিয়ে আসার চেষ্টা, সেইগুলো তাদেরকে রাজনীতির মাধ্যমে করতে হবে। রাজনীতি গণঅভ্যুত্থান না। গণঅভ্যুত্থান করার স্কিল যদি কারো থাকে, সেটা দিয়ে যে রাজনীতিতে সফল হওয়া যাবে, নট নেসেসারিলি। প্রচুর ইতিহাস আছে যেখানে গণঅভ্যুত্থান বা মেজর একটা আন্দোলন করেও খুব সফল হয়ে ওঠেননি। সুতরাং তাদেরকে এটা দুটো যে আলাদা স্কিল, যে আমি গণঅভ্যুত্থান করতে পেরেছি বলে আমি একটা সফল রাজনৈতিক দল করে নির্বাচন করে ক্ষমতায় যেতে পারবো, ব্যাপারগুলো একই না। সো আশা করি এনসিপি বুঝবেন, হাসনাত আবদুল্লাহরা বুঝবেন যে এই দুটো আলাদা স্কিল, সেটার জন্য কোনটা কী প্রয়োজন, ঠান্ডা মাথায়, শান্ত মাথায় এগুলো বুঝে তাদের কৌশল ঠিক করতে হবে। খুব শুনতে খারাপ লাগতে পারে, তারপরও বলা, রাজনীতিতে কৌশল খুব গুরুত্বপূর্ণ। কিভাবে কৌশল নির্ধারণ করবেন, কাকে প্রতিদ্বন্দ্বী, কাকে শত্রু, কাকে মিত্র তারা বানাবেন, কিভাবে বানাবেন, এর মধ্য দিয়ে তারা কিভাবে নেভিগেট করবেন, পাওয়ার সেন্টারগুলোর সাথে তারা কী করবেন। কেউ বলেন যে সব ভেঙে চুরে চলে যাব, না, সরি, গণঅভ্যুত্থানের পর আবার নতুন করে আসলে এই পাওয়ার সেন্টারগুলোর সাথে তার ইন্টারাকশন কেমন হবে, তার ডিলিং কেমন হবে। ডিলিং বলতে আমি নেগেটিভ অর্থে বলছি না, ভুল বুঝবেন না যে ওকে এটা দেবো বলে, না, এরকম না। ডিল মানে হচ্ছে তার সাথে কীভাবে, কী প্রসেসে তারা ইন্টারাক্ট করবেন, সেই জিনিসগুলো তাদেরকে আসলে ঠিক করতে হবে। আমি মনে করি সেটা করতে পারলেই তারা রাজনীতিতে ভালো করতে পারবেন। এবং আমরা চাই, আমি ব্যক্তিগতভাবে চাই, এনসিপি যখন জন্ম হলো তখন প্রথম আলোতে আমি কলাম লিখে বলেছিলাম যে বিএনপির একটা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল লাগবে। তখন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি, যে একদিকে আওয়ামী লীগ আছে আর জামায়াত আছে। আওয়ামী লীগের তো প্রশ্নই আসে না আইডেন্টিটি পলিটিক্স করা, সেটা যে নামের আইডেন্টিটি পলিটিক্স হোক। সেই কারণে জামায়াতে ইসলামীও বাংলাদেশে দ্বিতীয় প্রধান শক্তি বিএনপিকে চ্যালেঞ্জ করুক, সেটা চাই না। আরেকটা মধ্যপন্থী দল এনসিপি যদি হয়ে উঠতে পারে, আমার একেবারে অকুণ্ঠ সমর্থন থাকবে তাদের প্রতি। আমার সেটা এখনও আছে। তাদের কিছু সমালোচনা করি, দ্যাট